ভেতরের আলো জ্বালতে হবে। মোমবাতি নিয়ে ওই পেছনে পেছনে ঘুরে ঘুরে আলো জ্বাললে হবে না তো। মোমবাতি মিছিল করছে ঠিক আছে, কজনের মধ্যে আলো আছে সেটা দেখো। আমি আজকে মোমবাতি মিছিল করছি, বাড়ি ফেরার সময় আমি যদি একটা মেয়েকে কুনজরে তাকাবো, আমার মিছিল করা কি হলো? নিয়েছি, দুটোই সত্যি। ইন্সপায়ার হয়েছে বলেই নিয়েছি। ঠিক আছে, ঝেপেছে নিয়েছি, ওষুধটা ভালো লেগেছে। কি তার কাজ কেউ জানে না, প্রশংসা কোনো মানে, ও নিন্দা প্রশংসা একই সেম। নিন্দাও তাই করে, মানুষকে না জেনে, বরং মানুষকে না জেনেই নিন্দা করা যায়। যখন তুমি কাউকে নিন্দা আসবে কারোর প্রতি, তখন তুমি জানবে আমি ওর লোকটাকে জানি। মানুষ হচ্ছে কি, শোনো, আমরা বেসিক্যালি খুব র্যান্ডাম ব্যাপার। আমাদের কোনো ডিটারমিনেশন নেই, কোনো ধর্ম নেই, সব কিছুতে অসৎপনা আমরা করি, মুখে বলি করি আর এক। ঠিক আছে, কোনো আদর্শ নিয়ে চললেও সেটার সঙ্গে ভেতরে ততটুকু নিয়ে যতটুকু আমার স্বার্থে লাগবে। যখন আমার স্বার্থে ঘা পড়েছে, আদর্শ সব যায় ভাগ। এক থেকে একটা গান নামছে, রানার গানটা যদি তুমি ধরো, একটা বড় গান, রানার গান এক থেকে নামছে, মানে তুমি যদি এতটাই সিনসিয়ারিটি নিয়ে তাদের রেকর্ডিংটা হতো, একটা মিউজিশিয়ান যদি এক জায়গায় ভুল করে আবার ফের থেকে রেকর্ড করতে হচ্ছে সবাইকে, তাহলে কতটা সিনসিয়ারিটি নিয়ে সে মানুষটা ইয়ে করতে হচ্ছে। এখন তো কাট পেস্টের যুগ, আমি এডিট ফেডিট করে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, পৃথিবীতে সবাই শিল্পী, তুমি কাকে শিল্পী বলবে না। তুমি যদি নেগেটিভ আর পজিটিভটাকে সরিয়ে রেখে যদি বিচার করো, তাহলে যে চুরি করছে সেও সেই উদীয়মান কোনো গায়ক, তার গান ভালো লেগেছে বলে। আমার তো প্রচুর গান ভালো লাগে, আমার নিজেরই তো কত হাজার একটা গান ভালো লাগে পার ডে, আমি কি শেয়ার করি না? এই করাটার মাধ্যমে ওনার প্রতি মানুষ হিসেবে যে একটা শ্রদ্ধার জায়গা, সেটা আমার খুব আগেই সঙ্গীতজ্ঞ হিসেবে একটা শ্রদ্ধার জায়গাটা ছিল, কিন্তু মানুষ হিসেবে এখন সেই জায়গাটা আরো সুদৃঢ় হয়েছে শ্রদ্ধা। ও মা, আমি যদি নজরুল ইসলাম আর রূপম ইসলামকে এক জায়গায় না বসাতে পারি, তাহলে আই এম সরি, আমার পক্ষে, আমার কাছে মিউজিক করার কোনো মানে নেই। আমাদের মানসিকভাবে দেখতে গেলে, আমরা যখনই ডিপ্রেসড হই, মনে আনন্দ থাকে, প্রেম আছে, কোনো রকম ঘনিষ্ঠতার সময়ও যদি আসে, সেখানে আমাদের একমাত্র সঙ্গী হচ্ছে সঙ্গীত। কেন বলছি আজকের এই কথাগুলো? কারণ আজকের পডকাস্টটা অলরেডি আপনারা দেখেছেন, সঙ্গীত নিয়েই কথা হবে। আজকে আমাদের দাদা আছেন অরিন্দম মণ্ডল, তিনি ফেসবুকে বিশাল ফেমাস। আপনারা ফেসবুকে তাকে দেখেছেন এবং তার গান শুনেছেন, সব রকম তিনি গান নিজেরও গান। আজকে দাদার কাছে আমরা জানবো। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। তো আজকের পডকাস্টে আমরা জানবো যে গান বা সঙ্গীত কেমন হতে পারে। যদি কেনিয়ার সঙ্গীত শুনি, যদি ইতালিয়ান সঙ্গীত শুনি, বা রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি শুনি, কোনটা আলাদা? কি আছে এই সঙ্গীতের মধ্যে যে এত আলাদা আলাদা করে আমরা ভাবি? কেউ কাওয়ালি শুনলে সেটা কি অন্যরকম মিউজিক হতে পারে, কেউ যদি ভজন শোনে বা কীর্তন শোনে সেটা কি আলাদা হতে পারে? তারপর তো আমরা বলেই থাকি যে এই গানটা এখান থেকে ঝেপে নেওয়া হয়েছে, চুরি করা হয়েছে, ইন্সপিরেশন নেওয়া হয়েছে। সত্যি কি তাই? তো এগুলো সব কিছুই জানবো আজকে অরিন্দম দাদার কাছ থেকে। এবং খুব ভালো পডকাস্টটা হয়েছে, মাঝে মাঝে গান আছে যেগুলো আপনাদের খুব ভালো লাগবে। তার গলা তো অসাধারণ, সেটা জানেনই, আলাদা করে কিছু বলবো না। ডাইরেক্ট যাবো, যেটা বলে থাকি সবসময়, যে নাম্বারটা ব্লিঙ্ক করছে 8961371072, এই নাম্বারে আপনারা স্টোরি পাঠাতে পারেন, কোনো স্পিরিচুয়াল হেল্প লাগলে সেটাও বলতে পারেন। এবং যদি কে পডকাস্ট এসে কিছু কথা বলতে চান, আমি চাই সারা বিশ্বে যারা বাঙালি আছে তাদের জন্য আপনারা এসে কিছু বলুন, যেটা আপনি পটু। ডাইরেক্ট তার কাছে না, ডাইরেক্ট সঙ্গীতজ্ঞ অরিন্দম দার কাছে। কেমন আছো দাদা? একদম কারেক্ট আছে। তুমি কেমন আছো? এই চলছে দাদা। থ্যাংক ইউ প্রথমে যে আমাদের কে পডকাস্টের সাথে তুমি যুক্ত হলে। এবং তোমাকে আমি ফেসবুকে দেখেছিলাম, ফেসবুকে তোমার গান, তোমার যে ধরন, যে গানের একটা ধরন, সেটা খুব ফেমাস। এবং কিছুদিন আগে দেখলাম রূপম ইসলাম তোমার প্রশংসা করেছে। তো সেই প্রশংসাটা দিয়ে তোমার কেমন লাগলো একটু যদি বলো। আমি এই প্রশংসার মাধ্যমে যেটা দেখলাম, উনি একজন শিল্পী হিসেবে কত বড় মানুষ সেটাই আমি দেখলাম। কারণ বেসিক্যালি প্রচুর অনেক বড় বড় মহান শিল্পীরা আছেন, তো তারাও তো আজকালকার দিনে কেউ কারোর কাজ চট করে শেয়ার করতে চায় না। কারণ আমার গান ওনার শুনে ভালো লেগেছে, সেটা তো একটা আলাদা ব্যাপার। সেটা ওনার ভালো লেগেছে, উনি ঠিক আছে, উনি শুনতেই পারতেন, কিন্তু সেটা ছড়ানোর মাধ্যমে
আমি একটা মানুষ যাকে মুষ্টিমেয় কিছু লোকজন চেনে, সেরকম একটা উদীয়মান কোনো গায়ক, তার গান ভালো লেগেছে বলে, আমার তো প্রচুর গান ভালো লাগে, আমার নিজেরই তো কত হাজার একটা গান ভালো লাগে পার ডে, আমি কি শেয়ার করি না? করি না। এই করাটার মাধ্যমে ওনার প্রতি মানুষ হিসেবে যে একটা শ্রদ্ধার জায়গা, সেটা আমার খুব আগেই সঙ্গীতজ্ঞ হিসেবে একটা শ্রদ্ধার জায়গাটা ছিল, কিন্তু মানুষ হিসেবে এখন সেই জায়গাটা আরো সুদৃঢ় হয়েছে, শ্রদ্ধার জায়গাটা। এটা একটা বেশ ভালো লেগেছে। তাছাড়া গান শেয়ার করলে ভালোই লাগে, লোক শুনছি ভালো বলছি, ভালোই লাগছে। আর রূপম ইসলামের তুমি একটা গান গেয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, গান গেয়েছিলে, হয় না একটা না, বেশ কয়েকটাই কভার বেশ কয়েকটা, করেছি। মানে যেটা তুমি বেশি উনি শুনেছেন এবং শেয়ার করেছেন। হ্যাঁ ওইটা হাসনুয়ানাটা। হ্যাঁ, সেকেন্ড যে গানটা উনি রিকোয়েস্ট করেছিল বিষাক্ত গান, বিষাক্ত মানুষ, ওটা কি করতে একটু হার্ড মনে হয়েছে? ওটা হাই স্কেলের গান, আর একটা শুনে মনে হচ্ছে তোমাদের গাইতে কষ্ট হচ্ছে আমার, এরকম কিছু না না, আমরা শুনেছি তো না বিষাক্ত মানুষ। হ্যাঁ, উনি যেভাবে একটা এনার্জি, উনি ওনার মতো গেয়েছেন, উনি তো প্রথমেই কটাতে লিখছেন, তো শখীও লেগেছে ওনার ব্যাপারটা। উনি ওনার মতো করে আমি কেন করব? উনি ওনারটা ওরকম ভাবে এক্সপ্রেস করেছেন। আমার কাছে গানের কথাটা আছে, লিরিক্সটা আছে, এক্সপ্রেস করবো কি করে সেটা তো শিল্পীর উপর ডিপেন্ড করবে। এই যে শিল্পী বললে, হ্যাঁ, শিল্পী আর মিস্ত্রির মধ্যে তফাৎটা কি বলবো? কোনো কিছুর মধ্যে কোনো তফাৎ নেই, আমরাও মিস্ত্রিও শিল্পী। এই আমি একটা রাজমিস্ত্রি যত সুন্দর করে ইটের গাঁথ নিয়ে একদম মাপ দিয়ে দেখতে পারবে, সেটাকে পারবো না, সেটা তুমিও পারবে না। এটা যারা ওই ফিল্ডে এক্সপার্ট তারাই পারবে। শিল্প তো সবই শিল্প। শিল্পীর জাত হয়, শিল্পটা ইটসেলফ এ জাত। কি করে বলছো এই জিনিসটা? কারণ শিল্পটা ইটসেলফ এ জাত, কারণ বলছি পৃথিবীতে সবাই শিল্পী। তুমি কাকে শিল্পী বলবে না? তুমি যদি নেগেটিভ আর পজিটিভটাকে সরিয়ে রেখে যদি বিচার করো, তাহলে যে চুরি করছে সেও শিল্পী। কারণ আমি একবার ঘটনা একটা শুনেছিলাম, আমার গানের টিচার রূপা দত্ত, আমার ম্যাডাম, উনি একদিন আমার গল্প বলেছিলেন, একটা চোরের গল্প, যে চোরটি চুরি করেছিল একটা যোগা সেন্টারে গিয়ে, সেখানে সবাই মেডিটেশন করছে, এবং সেখানে সম্ভবত দুটো সাইকেলের পরের যে সাইকেলটা ছিল সেটা চুরি করে। তাহলে সেটা সাধনা না? তুমি বাইরে থেকে দেখে এখন তোমাকে আনএথিক্স ফেথিক্স অনেক কিছু মনে হচ্ছে, ঠিক আছে, ওই সমস্ত আলাদা ব্যাপার, সামাজিক ব্যাপার। তুমি ওখানে শিল্পটা দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। ওটার মধ্যে প্রচুর সাধনা আছে, ট্রাই করো। বাড়ির থেকে তো আমাদের যদি মানে কাউকে না জানিয়ে পর্যন্ত এ ঘর থেকে ও ঘর যেতে হয়, কত সতর্ক থাকতে হয়, কত মেডিটেটেড থাকতে হয়, কত কনসেন্ট্রেটেড থাকতে হয়। সে বেটা এসে দুম করে দুটো সাইকেল সরিয়ে উইদাউট এনি কাইন্ড অফ সাউন্ড, বিকজ পিন ড্রপ সাইলেন্ট, সেখানে মেডিটেট করছে, এমন না যে বাজার বসেছে, ঠিক আছে? তো সেটাও শিল্প। হ্যাঁ, খারাপ ভুল, ন্যায় অন্যায়, সামাজিক অসামাজিক, সে তো বিচার করার জন্য সে তো আইন আছে। আমি শিল্পের কথাটা বললাম, সবই শিল্প, সবাই শিল্পী। কেউ এটা পাচ্ছে, কেউ ওটা পাচ্ছে না, কেউ এটা পাচ্ছে, তুমি যেভাবে দেখবে। খুব সুন্দর বিশ্লেষণ, খুবই সুন্দর। এবং একটা জিনিস, রূপম ইসলাম, আবার ফিরে আসছি রূপম ইসলাম, ওনার কাছে কোন গানটা সব থেকে বেশি ভালো লেগেছে? হ্যাঁ, বোকা কথা, এটা কোনো প্রশ্নই না। অনেক কি করতে দেখেছি, কোন গান সব থেকে ভালো এরকম কোনো গান হয় নাকি? এক একটা সিচুয়েশনে এক এক রকম গান ভালো লাগে। এমন নয় যে তুমি একটা গান ভালো লাগে বলে সারা জীবন ধরে তুমি, হয় না, ঠিক আছে? এই মুহূর্তে একটা গান ভালো লাগে, ওই মুহূর্তে একটা গান ভালো লাগে। তোমার এই মুহূর্তে কোন গানটা বেশি ভালো লাগছে? এই মুহূর্তে তো রূপম ইসলামের। আমার অনেক গানই ভালো লাগে, কিন্তু একটা আনকমন গান একটু বেশি ভালো লাগে। ওনার লেখা একটা গান ছিল, সেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে একটা গান ছিল, সেটা ওই গানটা ভালো লাগে। হ্যাঁ, একটু গেয়ে শোনাবো, শোনাই। এটা আমার খুব ভালো লাগে, গাওয়ার তো স্কোপ পাই না খুব একটা। কতটা সঠিক মনে নেই, অনেকটা এরকম ছিল। এটা রক্তাভ আকাশ, সূর্য নেয় বিদায়, লক্ষ শহীদের স্বপ্ন পথ দেখায়। রক্তাভ আকাশ, সূর্য নেয় বিদায়, লক্ষ শহীদের স্বপ্ন পথ দেখায়। ইউনিভার্সিটি সে ছাত্রদল,
সুখের রাত্রি ঘুম বয়ে আনলো অমঙ্গল, সৈন্যরা এলো বুলেট বসালো মৃত্যু শয্যায়, আর দেখবে না ভোরের আলো। ভোরের দখল নিল নির্মম হিংস্রতা, বাংলাদেশ 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 বাংলাদেশ। এটা একটা অপূর্ব গান। এটা ওনার অ্যাকচুয়ালি ওনার লেখা কিনা নিয়ে এটা নিয়ে একটা সন্দেহ আছে, আমি জানি না, বোধ হয় ওনার লেখা, হ্যাঁ ওনারই লেখা বোধ হয়, আমি ঠিক জানি না, এটা কোন কনফিউশন আছে দুজনের মধ্যে। বাট উনি এটা আমি দেশ টিভিতে ফসিলসের একটা অনুষ্ঠানে এই গানটা শুনেছিলাম, তো এই গানটা খুব ভালো লেগেছিল। আমার আনকমন গান খুব ভালো লাগে, আনকমন গান। তবু দূর আকাশের চাঁদ আসে, হ্যাঁ হ্যাঁ ওই গানটা খুব হ্যাঁ এখন গাইতে হবে তাই? না 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 আচ্ছা আমরা তো আরো এগোবো, আমরা পডকাস্ট তখন আরো শুনবো একদম। আর দাদা তোমার কাছে কিশোর কুমার, মোহাম্মদ রফি সাহেব সেই সময় যারা ছিলেন, এরা তো লেজেন্ড ছিলেন সেই সময়, এবং লতা মঙ্গেশকর, তোমাদের এনাদের সঙ্গীত আর এখনকার যে সঙ্গীতের মধ্যে তফাৎটা কেমন দেখো? তুমি নিজের চোখ দিয়ে কেমন ভাবে দেখো? তুমি যে সময় কথা বলছো সেই সময় মানুষের সাথে তোমার এখনকার মানুষের কি তফাৎ দেখো? মানে একটা তো সিচুয়েশন তুমি যদি বলো তাহলে বলবো যে মানসিকতার হিসেবে তখনকার দিনের ছেলে এখনকার দিনের ছেলে সমান না, সমান না তো। না। তখনকার দিনে তুমি কি গরুর গাড়ি করে যেতে, এখন গরুর গাড়ি করে যাও না কেন? যাও না কেন বলো গরুর গাড়ি করে? তখন স্টিম ইঞ্জিন ছিল, তখন চিঠি লেখা হতো প্রেমপত্র, এখন চিঠি লেখো? বোকা বোকা ব্যাপার এখন কেউ চিঠি লিখলে। এখন তো চিঠিটা লেখাটা এখন উঠেই গেছে, তাহলে কি বলবে? তো গানও তো তাই, গানটা তো পরিবর্তন হবে, ভাষা একই থাকবে, ব্যাপার একই থাকবে, ভাষার ধরন পাল্টাবে, প্রকাশের অভিব্যক্তি পাল্টাবে, এই পাল্টাবে। তোমার কাছে সেই শিল্পীগুলো কেমন লাগে? এইবার কি কথা শিল্পীগুলো কেমন লাগে? গানগুলোর কথা বলছি, অসাধারণ গান, দুর্দান্ত গান, কোনো কথাই হবে না। এই আবার কোনো কথা আছে নাকি? এরকম কম্পোজিশন, কি কম্পোজিশন, দুর্দান্ত। তারপরে যে ওটা গেছে ভাবে মাধবী সুরভি তার বিলায়, যাবে মধুপের সুরে সুরে মিলায়, এইসব গান তো দুর্দান্ত গান। এবার কি কথা, কেউ যদি এখন তুমি বলতে চাইছো এখনকার দিনের তখনকার দিনের গানের পার্থক্য তো অনেক কিছুতেই থাকবে। তখনকার দিনের ইনস্ট্রুমেন্টেশন দেখো, তখনকার দিনের সাউন্ডস্কেপ দেখো, ঠিক আছে, তখনকার দিনের টেকনোলজিতে দেখো। একটা গান তৈরি হচ্ছে এক টিকে নামাচ্ছে, তুমি এখনকার দিনে শিল্পীরা ভাবতে পারবে? এক টিকে একটা গান নামছে, রানার গানটা যদি তুমি ধরো, একটা বড় গান রানার গান এক টিকে নামছে, মানে তুমি যদি এতটাই সিনসিয়ারিটি নিয়ে তাদের রেকর্ডিংটা হতো, একটা মিউজিশিয়ান যদি এক জায়গায় ভুল করে আবার ফের থেকে রেকর্ড করতে হচ্ছে সবাইকে, তাহলে কতটা সিনসিয়ারিটি নিয়ে সে মানুষটা ইয়ে করতে হচ্ছে। এখন তো কাট পেস্টের যুগ, আমি এডিট ফেডিট করে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো লেজেন্ড তো লেজেন্ডই হবে, তাদের ডেডিকেশন, ঠিক আছে, একটা গানের প্রতি তাদের ফোকাস, সাধনা, ওগুলো তো এখন তো অত টাইম নেই, ঠিক আছে। তাই বলে এখন কি আবার ইয়ে করে বলে চলবে না, কারণ তাদের টাইমে তাদেরকেও বলে, তার বাপ দাদারা বলছে এই সমস্ত গান না, গান সবই এখনকার দিনের গান হচ্ছে, সেও গান আমার তো হেভি লাগে। এটা গান আছে সারা রাতটা হুলুক বুলুক কইরে কাটালি, ভোর রাতে চাবি ঢুকাই তাল্লা খুইলে দে, সামথিং কিছুটা হেভি লাগে, মস্তি লাগে, খারাপ না তো, সুর আছে, সব আছে। খারাপ তুমি তাহলে টুনির মা যেটা গান, হ্যাঁ টুনির মা হেভি লেগেছে তোমার? হেভি দারুণ গান। কেন কত গান আছে, পুরুলিয়ার গান সব ভালো লাগে, পুরুলিয়ার গান হেভি লাগে, খুব ভালো লাগে, দারুণ লাগে পুরুলিয়ার গান। ও মা, আমি যদি নজরুল ইসলাম আর রূপম ইসলামকে এক জায়গায় না বসাতে পারি তাহলে আই এম সরি, আমার পক্ষে, আমার কাছে মিউজিক করার কোনো মানে নেই, ঠিক আছে, কোনো মানে নেই। এই যে দেখো মানুষ দিগন্তে দেখো, শুনেছো ফলসের কথা যদি তুমি বলছো,
ওই গানের ফিলোসফি, ও তো নজরুলেরই ফিলোসফি। নজরুলের প্রচুর গানের ওরকম আছে। ওই প্রেমের মধ্যে যে একটা জেহাদি ব্যাপার, প্রেমের মধ্যে যেটা অধিকার, প্রেমের মধ্যে একটা স্বতন্ত্র বোধ, এটা তো নজরুলের গানে ভরে ভরে আছে, রবি ঠাকুরের গানে ভরে ভরে আছে, লালন শাহের গানে ভরে ভরে আছে। আমি এগুলোকে একটাকে ব্যতি রেখে আমি আরেকটাকে কি করে শ্রেষ্ঠ ফেষ্ঠ বলতে পারবো? আর এগুলো আমাদের মাথার চক্কর, বলো না জাজমেন্ট, সব আমাদের মাথার চক্কর, ব্রেনের চক্কর এগুলো। ঠিক আছে, এই যেহেতু উচ্চাঙ্গ সঙ্গীত, তাহলে আমাদেরটা কি বিলো দ্য বেল্ট, নিম্নাঙ্গ সঙ্গীত? কি সঙ্গীত? উচ্চাঙ্গটা উঁচুতে উঁচু বলার কি আছে? এগুলো আমাদের শয়তানি, এগুলো মানুষের। সঙ্গীতের এসব কি জেনারেশন, সঙ্গীত অনেক বড় জিনিস। কিন্তু তুমি যে কথাটা বলছো, কিন্তু একসময় রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র ভারতীতে বলেছিল যে এখানেই সব গান গাওয়া হবে, বাইরে কোনোদিন যাবে না। এবং এই বাঁধনটা যখন বাদ হয়ে গেল, বা বলা হলো যে এবার ঠিক আছে, বাইরে যারা আর্টিস্ট আছেন, যারা জীবনমুখী গান গায়, যাদেরকে বলা হয়ে থাকে, সেই সময় একটা নাম, হ্যাঁ, কারণ রবীন্দ্রনাথ মরণমুখী গান গেয়েছিলেন তাদের মতো। হ্যাঁ, মানে এটা তো তুমি জানো তো, জীবনমুখী গান গাওয়া হয়েছে, এটা বলা হয়েছে। এটাও তো আমাদের জাজমেন্ট, তকমা। গান জীবনমুখী মানে কিন্তু কোন গান বলছে আমি সুইসাইড করতে যাব? কোন গান বলে? মরণমুখী কোন গান আছে? কিন্তু তাদেরকে যে তকমাটা দেওয়া হচ্ছে, যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, হ্যাঁ, রবীন্দ্রনাথ লিখেছেন রবীন্দ্রসঙ্গীত। কিন্তু এখনকার যে গানগুলো লেখা হয়েছে সেগুলো আধুনিক তো, আরে বাবা, রবীন্দ্রনাথ আধুনিক গান লিখেছে, কিন্তু জীবনমুখীটা বলা হয়েছে কেন? সেটা জানতে, জীবনমুখী বলা হয়েছে কেন, যারা বলেছে তাদেরকে জিজ্ঞেস করে। আমি বলছি, আমি বলতে শুনেছো কোনোদিন জীবনমুখী গান? তাহলে এটা তো ভুল কথা। তার মানে ভুল ঠিক, ওই আমার ওই সমস্ত কোনো ধার দেয় না, তারা বলে খুশি হচ্ছে। আমি ভুল বলার কি, আমি সুপ্রিম কোর্ট? তারা ভেবে খুশি হচ্ছে জীবনমুখী। কেউ গান যদি ভেবে, একটা হাঙ্গেরিয়ান একটা গান ছিল, ঠিক আছে, ওই গান শুনে সব সুইসাইড করে ফেলছে, সুইসাইড সং বলে সার্চ করলে পাবে, ঠিক আছে। তা ও গান শুনে তো আমি আগামাতা ছাইছাতে কিছুই বুঝিনি, আমার তো সুইসাইড করতে ইচ্ছা করলো না। গানটার নাম শুনে খুব সম্ভবত গ্লুমি সানডে, ঠিক আছে। তো এই ব্যাপার, এখন ওটা কি বলবে তুমি? জীবনমুখী মর্মুখী ফালতু আমাদের তৈরি করা। মানুষ হচ্ছে কি, শোনো, আমরা বেসিক্যালি খুব র্যান্ডাম ব্যাপার। আমাদের কোনো ডিটারমিনেশন নেই, কোনো ধর্ম নেই, সব কিছুতে অসৎপনা আমরা করি, মুখে বলি, করি আর এক, ঠিক আছে। কোনো আদর্শ নিয়ে চললেও সেটার সঙ্গে ভেতরে ততটুকু নিয়ে যতটুকু আমার স্বার্থে লাগবে। যখন আমার স্বার্থে ঘা পড়ে আছে, আদর্শ সব যায় ভাড়বে, বুঝছো? ও আমরা সব এরকম, সিস্টেম আলাদা। আর তোমার গলা এবং তোমার, যখন আমি কাজ দেখেছি ফেসবুকে, পুরোটাই বাংলাদেশের জেমসের মতো। আমি জেমসকে আগে কপি করতাম। হ্যাঁ, সেই স্কাল্পচারটা কি গলায় বসে গেছে? না, ওটা আমার ছোটবেলা থেকে গলাটা মোটা। আমি আগে হেমন্ত মুখোপাধ্যায়কেও কপি করতাম, ছোটবেলায় ছোট ছিলাম। আমার খুব ভালো লাগতো হেমন্ত মুখোপাধ্যায় গান। আমি খুব একদম যতটা সম্ভব কপি করা যায় করতাম, খুব ভালো লাগতো। কোন গানটা ভালো লাগবে? সব গান। আমি তোমার তো যখনই আমি বলেছি সবসময় সব গানই তো আমার তো ভালো লাগছে, তো সব গান একটু যদি হোক। হেমন্ত মুখোপাধ্যায়ের গান এখন তো আর কপি করে গাইতে পারবো না, কারণ সে অভ্যাস তো আর নেই, সে ফুরিয়ে গেছে। জেমসের গান আমি এখন আর কপি করে তো আমি গাই না, তো আগে গাইতাম। এখন কপি করার দরকার নেই তো। ভালো লাগতো তখন, ভালো লাগতো কপি করতে, এখন ভালো লাগছে না, করছি না, এখন নিজের মতো গাইছি। শোনো, একটা কথা বলি, বেসিক্যালি আমাদের জীবনের কোনো টার্গেট থাকে না, টার্গেটগুলো আমরা বানাই। ভালো তো এটা। আমি ওই যে আবার বলছি, টার্গেট থাকা, আমি বলছি কখন খারাপ, আমি একটা কথা বলছি, তুমি জাজমেন্টে চলে যাচ্ছ, তাহলে হবে না তো। ভালো খারাপের প্রশ্নই আসছে না, আমি যেটা ফ্যাক্ট সেটা বলছি। আমাদের জীবনের কোনো লক্ষ্যই থাকে না। আমরা বেঞ্চমার্কগুলোকে বানাই, সেগুলো মনে করি জীবনের লক্ষ্য। জীবনের লক্ষ্য একটাই, সেটা জীবনকে বাঁচা। টু লিভ ইজ দ্য অনলি পারপাস অফ লাইফ। এই যে আছো, এই যে মোমেন্টে, এই মুহূর্তে, এই যে বাঁচছো, দিস ইজ লাইফ। নো টুমোরো, নো ইনস্ট্যান্ট, নাথিং। এটাই জীবনের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। বাকি তো জীবন চলতে চলতে জীবন। আমি তো অ্যাকচুয়াল, আমি এটা সবাইকেই বলি, আমি যখন কোনো আমার স্টুডেন্টরাও আসে আমাকে যখন গান শিখতে, যারা, আমি গান শেখাতে পারবো না, গান জীবন শেখাবে। আমি গান শেখাবো খালি জাস্ট রাস্তাটা একটু দেখিয়ে দিতে পারি, এই ব্যাপার। কোনো এনি ফর্ম অফ আর্ট কেউ কাউকে শেখাতে পারে না, কেউ কাউকে শেখাতে পারে না, ওটা ভেতর থেকে আসে। কখনো কাউকে কেউ আঁকা শেখাতে পারে না, গান শেখাতে পারে না।
আর সেখানেও গান হলে পরে সে গান তো মানুষের মনে বাঁধবে না। কারণ এই জন্য একই রবীন্দ্রসঙ্গীত আমার প্রচুর আর্টিস্টের গলায় শুনি, সবার কি ভালো লাগে না? কোনো কোনো গান কোনো কোনো আর্টিস্টের গলায় ভালো লাগে, এটা খুব ভালো করে দেখবে। কোনো কোনো গান কোনো কোনো আর্টিস্টের গলায় ভালো লাগে। যেমন দিনের শেষে ঘুমের দেশে হেমন্ত মুখোপাধ্যায়কে ছাড়া ভাবতেই পারি না, ওই গলা পড়বে। কি হচ্ছে গিয়ে আমার অন্ধপ্রদীপ, আমার তো হেভি লাগে কিশোর কুমারের, দুর্দান্ত লাগে। দেবব্রত বিশ্বাসের একের পর এক গান আছে, কিছু সবার গলায় সব গান ভালো লাগবে না, তো ওটাই হচ্ছে ব্যাপার, বুঝছো? আমি জীবনটাকে জাস্ট বাঁচছি, এই মোমেন্টে বাঁচছি, আমি এভাবেই বাঁচি যে আমি এক্ষুনি মরে যেতে পারি, এই জন্য কোনো দুঃখ নেই, কোনো খেদ নেই। জিৎ গাঙ্গুলি একটা ইন্টারভিউ আমি শুনছিলাম এবং তিনি বলছিলেন যে একটা ফিল্মে যখন আমি গান লিখি তখন আমাকে জানতে হয় যে আমাদের এই ফিল্মে গানটা কে গাইছে, গাইছে সেই হিসাবে আমাদেরকে গান লিখতে হয়। অবশ্যই হয়, অবশ্যই। এবং তো মানে এটা তো আমিও দেখেছি, কার সেই লোক মানে যে নায়ক সে দেখতে কেমন, তার ভয়েস কেমন, যে ন্যাচারাল অবস্থায় কথা বলছে খুব যাতে ডিফার না করে, ঠিক আছে? কারণ একটা ছেলে ধরো কারোর ব্যারিটোন ভয়েস, মোটা গলা, আর যে গাইছে সেই হয়তো গলায় অত বেস নেই, মোটা গলা না, তথাকথিত সরু মিড হাইটা ইয়ে আছে, তো খাপ খাবে না, এটা তো হয়। এই চিন্তা ভাবনা করে তো অবশ্যই তো যুগ যুগ ধরেই চলে আসছে। কারণ আমি যখন একটা কোনো প্লেব্যাকে গান গাইবো সেটা তো আমি তো ওই ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করছি, তো সেই ভয়েসটা যতটা ক্যারেক্টারের সঙ্গে মানে ম্যাচ খাবে সেটাই তো দর্শকের চোখের পক্ষে মঙ্গল। তোমার কাছে র্যাপ সং যেটা আমাদের খুব পপুলার হয়েছে, গলি বয়তে যেটা দেখা, যে প্রথম ফিল্ম হলো র্যাপকে নিয়ে, এবং যে কালচারটা আছে, ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে, সুন্দর লাগে ওটা, রিদমটা তোমার ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। কিন্তু অনেক আর্টিস্টদের কাছে ওই র্যাপ ব্যাপারটা ঠিক পছন্দের না, তাদের ব্যাপার, তাকে কি ইন্টারভিউ করো। আমার ভালো লাগে দ্যাট ডাজন্ট মিন তাদের ভালো লাগতে হবে, এটি তো ভুল আমাদের। আমার ভালো লাগে, আমার সবই ভালো লাগে, র্যাপ র্যাপ গাইছে দুর্দান্ত লাগে। বাংলাদেশের তো র্যাপ গানগুলো আমি খুব শুনি, ঠিক আছে? ওদের ওখানে আবার এই র্যাপ কালচারটা আরো স্ট্রং ভাবে আছে, বাংলা ভাষার উপর, আমাদের হিন্দিতে প্রচুর আছে, হ্যাঁ, এবং বাংলা ভাষা ওরা খুব মানে ভালো কাজ করেছে, ভালো কাজ করছে বর্তমানে এখন। সো ওই আমার খুব খুব ভালো লাগে, ওটা সিঙ্ক করে গেলেই ভালো লাগে, যদি ক্যাচি হয়, হ্যাঁ রে তুমিও মাথা নাচ্ছ তখন তোমার ভালো লাগে, মুখে বুক বলা যায় না, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমার হেভি লাগে ওদের, এইগুলো আমাদের মাথায় যে এই গানটা ভালো ওই গানটা ভালো না, এগুলো আমাদের মাথায়, এগুলো আমাদের প্রবলেম, আর কিছু না, সব ভালো, কারেক্ট। আর দাদা তুমি শুনেছো কিছুদিন আগে আমাদের কলকাতাতে ব্রায়ান অ্যাডামস এসেছিলেন? হ্যাঁ, ব্রায়ান অ্যাডামস এসেছিলেন, হ্যাঁ। আমি না ওনার গান কখনো শুনিনি, শোনোনি? না, কোনোদিন শুনিনি, হয়তো শুনেছি জানিও না। সামার অফ 69 যেটা, ও হ্যাঁ হ্যাঁ, তাহলে শুনেছি, হ্যাঁ, মানে আমি চিনি না ওনাকে ওই বলে ব্যাপারটা, ঠিক আছে? আমার খুব অজ্ঞতা, যাই হোক মাফ করে দিও। না, এটা খুব একটা চর্চিত বিষয় হচ্ছিল সেই সময়, বুঝতে পারছি, কিন্তু আমি না, আবার দেখো ব্যাপারটা হচ্ছে আমি যে কাউকে প্রশংসাও করব সেটারও আমি না ঠিক দাবি রাখি না। কেন বলো তো? কারণ যদি তাকে না জানি আমার প্রশংসা করার অধিকার থাকে না। এই যে রবীন্দ্রনাথ কেন বলছি, সবাই প্রশংসা করে, কেন করছে, কি তার কাজ কেউ জানে না, প্রশংসা কোনো মানে, ও নিন্দা প্রশংসা একই, সেম, নিন্দাও তাই করে, মানুষকে না জেনে, বরং মানুষকে না জেনেই নিন্দা করা যায়। যখন তুমি কাউকে নিন্দা আসবে কারোর প্রতি, তখন তুমি জানবে আমি ওর লোকটাকে জানি না। ঠিক, সত্যি ঠিক, এটা বুঝছি, এটা চরম বাস্তব। হ্যাঁ, শোনো, তোমার সঙ্গে আমার ধরো ট্রেনে দেখা হয়েছে, পার্ক সার্কাস ট্রেনে দেখা হয়েছে, খুব ভিড় ট্রেনে, তোমার সঙ্গে আমার পায়ে সালা লেগে গেছে, খেটাখেটি, তোমার সঙ্গে আমার হাতাহাতি হয়ে গেল, হয় র্যান্ডাম হয়, এত তুমি আমার মনে রাখলে আমি তো মনে রাখলাম। এইবার তোমার সঙ্গে ধরো একটা অনুষ্ঠানে গিয়ে দেখা হয়ে গেল, এখন সেখানে তুমি হচ্ছে গিয়ে একটা অনুষ্ঠানের অর্গানাইজার, তারাই কিন্তু এক সপ্তাহ ধরে আমার সঙ্গে দাদা খুব ভালো, এই ওই তুমি রেকগনাইজ করতে পারছো না, সামনে থেকে এসে দেখলে কি ভাববে বলো? তুমি আমাকে ওই ওই জায়গার পর থেকে যেখানেই দেখবে আমাকে সেখানেই খারাপ ভাববে, আমার গান শুনলে আমাকে বলবে খারাপ। কারণ আমরা একটা মানুষের একটা মোমেন্ট দিয়ে তার গোটা মানুষটাকে বিচার করতে চাই, জাজমেন্ট, যার জন্য প্রবলেম হয়ে যায়। আমি নাম নেব না, আমার চেনা পরিচিত এমন একজন আছেন
যে কিন্তু রীতিমতো তার নামে কোর্ট ট্রায়াল চলছে 3টে কেসের, মার্ডার কেস, এবং তাকেও আমি দেখেছি সে পুকুর পাড়ে বসে মদ খাচ্ছে, একটা কুকুর এসছে, কুকুরটার মাথায় আদর করে হাত বুলিয়ে দিচ্ছে, তাকে মদের চারটা খাইয়ে দিচ্ছে। তুমি কি বলবে? তার মধ্যে ব্যাপার আছে, ভালো জিনিস আছে। তো ওই গোটা খারাপ বা গোটা ভালো কেউ হতে পারে না। ওই জন্য আমি না করার প্রশংসা আমার কি, আমার যেটা আমার ভেতর থেকে আছে দেখে ভালো লাগছে, আমার যতটুকু বোধে আটকাচ্ছে যে হ্যাঁ এটা অবশ্যই দুর্দান্ত ব্যাপার, কিন্তু না জেনে ঢিল ছোড়া পাবলিক আমি না, ঠিক আছে? তুমি আমার মুখ দিয়ে কারোর সম্পর্কে কোনো অযথা প্রশংসা অযথা নিন্দা কোনোটাই পাবে না। আমি দুটোর একটাও নিই না, আমি দিইও না। পিঙ্ক ফ্লয়েড, হ্যাঁ, পিঙ্ক ফ্লয়েডে যে পড়ে রয়েছি, কেমন লাগে? খুব ভালো লাগে, দুর্দান্ত লাগে। এখন তো দেখা যায় যে ডেভিড গিলমোর ওনার নিজের শো হচ্ছে, এবং হ্যাঁ এখন তো আলাদা 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 হয়ে হ্যাঁ, গেছে। ডেভিড গিলমার বেশি, ডেভিড গিলমার আমার গিটার বাজানোর খুব খুব অসাধারণ। ইন্সপায়ার করেছেন, খুব ইন্সপায়ার করেছি ডেভিড গিলমার, আইয়ুব বাচ্চু, জেমস, এদের শুনে শুনে আমার গিটার বাজানোর প্রতি আকর্ষণটা বাড়ে। ডেভিড গিলমার তো পিঙ্ক ফ্লয়েডের কোনো কি গান তোমার খুব পছন্দের? তোমার তো সব গানই পছন্দের, তার না, মধ্যে থেকে একটা গান আছে 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 একটা এই গানটা খুব ভালো লাগে। How I wish you were here. We just two lost souls swimming in a fishbowl, year after year, running over the same old ground. Why do you find the same old fear? Wish you were here. Wish you were here. খুব ভালো লাগে, যেরকম গানের কথা সেরকম সুর। আমাদের যে ভারতবর্ষ, তুমি কিছু বলতে যাচ্ছিলে? না, আমি কিছু বলতে চাই ও আমাদের ভারতবর্ষে দুখানা ইন্ডাস্ট্রিতে, যেটা হচ্ছে হিন্দি এবং বাংলা ইন্ডাস্ট্রিতে, গানগুলো যেগুলো আমরা শুনে থাকি, কিছু কিছু গান আমরা এখন জানতে পারি সেটা কপি করা বলা হয় বা ইন্সপায়ার হয়েছে। তোমার কাছে কোনটা সত্যি, ইন্সপায়ারটা নাকি কপি করাটা, কোনটা তোমার কাছে মনে হয়? ধরো আমি সুরটা নিয়েছি, দুটোই সত্যি, ইন্সপায়ার হয়েছে বলেই নিয়েছে, ঠিক আছে? Copy না। ঝেপেছে ঝেপেছে। হ্যাঁ, ঝেপেছি, নিয়েছি, ওর সুরটা ভালো লেগেছে নিয়েছি, ভালো লেগেছে নিজেতে, খারাপ কিছু নেই, ঠিকই আছে। রবীন্দ্রনাথ করেছে, রবীন্দ্রনাথ করেন He banks and breeze of bonny June, how can he bloom so fresh and fair? একটা আইরিশ ফোক সং, সেখান থেকে উনি অনুপ্রাণিত হয়ে লিখেছেন ফুলে ফুলে, ঠিক আছে? প্রচুর গান আছে, সবাই করেছে, রবীন্দ্রনাথ করেছে বলে ব্যাপারটা জাস্টিফাই হয়, ঠিক আছে? এটা আমাদের ব্যাপার, এই সবাই উনি রবীন্দ্রনাথ করতে পারে। হ্যাঁ, ওনার ব্যাপার, ভালো লেগেছে নিয়েছে, কি হয়েছে ঘোরার দিকে? ওই যে বললাম সুর হচ্ছে একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? কারণ সুরটাই একমাত্র একটা ল্যাঙ্গুয়েজ যেটা যেটা সবাই বোঝে। ভাষা তুমি আজকে নাও বুঝতে পারো, তুমি বাঙালি, আমি বাংলাটাই মোটামুটি জানি, ইংরেজিটা অল্প বিস্তর জানি, বাকি আমার তেমন ভাষা সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই। বাট আমি তো ল্যাটিন গানও শুনছি, আমি হচ্ছে গিয়ে তারপরে তোমার জামাইকান গানও শুনছি, ঠিক আছে? সবই শুনছি, মানে সেগুলো ভালো লাগে। গানটা শোনাটা বা ফিল করাটাই মেইন ব্যাপার। হ্যাঁ, ফিল করতে হবে তো, গানটা পুরোপুরি তো ফিলের ব্যাপার, ফিল না করতে পারলে হবে না। তুমি যদি গানে একটা বক্তব্য থাকে, লিরিক্সের একটা বক্তব্য থাকে, সেটা যদি তুমি গানটা বেসিক্যালি কি, সুরে কথা বলা, বক্তব্যটা যেটা গানের আছে সেটা সুরের মাধ্যমে লোকের কাছে তুমি পৌঁছে দেবে, ওইটুকুই দায়িত্ব আমার মতে। কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, তুমি শেয়ার করেছিলে, যেটা হচ্ছে রূপঙ্কর বাগচি, এবং সেখানে কথা দেখলাম তোমার লেখা, মানে লিরিক্স, কথা, সুর, অ্যারেঞ্জমেন্ট তিনটেই আমার তোমার করা। অ্যাজ আ পার্সন তোমাকে জিজ্ঞেস করছি, তোমার যদি মনে হয় এটা উত্তর দেবে না তো দেবে না, এড়িয়ে যাবে। রূপঙ্কর বাগচি যিনি আছেন, তার গান আমরা ছোটবেলা থেকে শুনছি, এবং কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি হয়, যেটা হচ্ছে যে হু ইজ কে বলে। তো এটা নিয়ে তোমার কি মনে হয়, যে তুমি একদিকে ওনার গান গায়া, সুর দিচ্ছ, সবকিছু করছো, সেখানে দাঁড়িয়ে সে আগে একটা এরকম একটা কাজ করেছে বা বলে ফেলেছে বলতে গেলে, তোমার কাছে কি মনে হয়েছিল, যে কাজটা কি করা উচিত কি উচিত না, তোমার কাছে কি মনে হয়েছিল? কে কাকে কি বলবে তার উপর ডিপেন্ড করবে, আমার তার সঙ্গে কাজের সম্পর্ক, তার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, তার দায় তো আমার না,
কেউ যদি কিছু বলে থাকেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত দায়। সেই ওই টাইমে দাঁড়িয়ে কি পরিস্থিতিতে কতটা বলেছেন, কি পরিপ্রেক্ষিতে, সেটা উনিই জানেন। আর আমার তো কাজ, আমার মনে হয়েছে এই গানটা ওনার গলায় স্যুট করবে। এবার সেই হিসেবে আমি ব্যাপারটা ভেবেছি। আমার যে প্রোডাকশন হাউসের যিনি কর্ণধার রয়েছেন, রাজীব মুখার্জি, তিনি গানটা, তারই প্রজেক্ট, তো সেটা তখন আমি দাদাকে বলি, দাদা বলে হ্যাঁ ঠিক। এবার তিনি কি কন্ট্রোভার্সির সাথে জড়িত হয়েছে তার সঙ্গে আমার কাজের কেন সম্পর্ক থাকবে? আমার শুধু ওনার শিল্পী যে সত্তাটা, আমার সেইটুকুকে তখন সেই আমার গানের জন্য প্রয়োজন ছিল, এবং তাতে উনি রাজি হয়েছেন, সেটা আমারও সৌভাগ্য যে আমার গান ওরকম একজন গুণী শিল্পী গাইছেন। অবশ্যই শিল্পী হিসেবে তো আমার তো ওনার কিছু বলার নেই, যথেষ্ট গুণী শিল্পী। শিল্পী হিসেবে একটা কেউ কিছু, হ্যাঁ আমি ঘর করিনি বলতে পারবো না। পার্সন তো অনেক রকমের হয়। আমি তোমার সামনে এরকম করছি, হয়তো বাইরে গিয়ে অন্যরকম হয়ে যাবে, তখন কি করবে? ঠিক। তুমি 24 ঘন্টায় 24 রকম থাকো, কোনটা তুমি? বুঝেছো? ওটাই ব্যাপার। তো রূপঙ্কর বাগচির ওনার যদি কোনো গান তোমার পছন্দ হয়ে থাকে, সেটা যদি শুনে। হ্যাঁ, ওনার গান আমি গাইতে পারি না, একটা গান ভালো লাগে, একটা গান, ওই গানটা ভালো লাগে, খুব পপুলার, যেটা এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। আর একটা গান আছে গয়নার বাক্স বলে একটা বই হয়েছিল, ওই বইয়ের লাস্ট একটা গান ছিল, নদীর ওপারে ঘন কুয়াশায় কুয়াশার ফুল কুড়াতে এলে, মাঝখানে আজ বহমান পানি, রচে ব্যবধান, রচে ব্যবধান তোমার আমার, রচে ব্যবধান দুই বাংলার, তাই কি এলে ওপারের মেয়ে সব কাজ ফেলে, তাই কি এলে। খুব সুন্দর গান, দুর্দান্ত গিয়েছো, দুর্দান্ত, এই ভালো লাগে। বর্তমানে আমরা প্রতিবাদী মানুষ দেখতে পাই না, কারণ আমার বাবারা যখন ইয়াং ছিলেন তখন নচিকেতা ছিলেন, তারপর কবির সুমন ছিলেন, আরো অনেক আর্টিস্ট ছিলেন, কিন্তু এই দুজনে অনেক এখনো আছে, আছেন তো, কিন্তু আর প্রতিবাদী ব্যাপারটা নেই কেন? নেই, ইচ্ছে করছে না প্রতিবাদ করতে, তাই হয়তো। প্রতিবাদ আমরা না কোনো কিছু দাগিয়ে দিই, বুঝেছো? না, কিন্তু শিল্পীকে ওইভাবে দাগানো যায় না। শিল্পীকে অ্যাকচুয়ালি যারা আর্টিস্ট হয় তাদের করে দাগানো, তারা খুব মুটি থাকে। কি বলছো? কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হচ্ছে। যেটা আমার, উনি বলেছেন নিজেকে আমি বিদ্রোহী কবি, ওনার তাহলে গৌতম বুদ্ধ কি বুদ্ধিস্ট ছিলেন? জেসাস ক্রাইস্ট কি খ্রিস্টান ছিলেন? উনি বলছে, লোকে বলছে, বলুক না। এখন দেখি না কেন সেরকম লেখা, বা কেউ গাইতে গেলে দেখো না, তোমার আমাদের দেখার পরিসর কমে গেছে। কটা ভালো গান কটা লোক শোনে? তুমি তো করেছো, ধর ব্যাং, আমি করেছি, আমারটা শুনছি বলি সবারটা শুনছি। আমার মতো আমার থেকে 10 লাখ গুণ ভালো গান লোক, কত লোক গাইছে সবার জানো, তুমি নাম জানো? অরিজিৎ সিং করেছে। ধর বাবা, কি আমি কি বলছি, আমি বলছি আমার থেকেও ভালো। হ্যাঁ, প্রচুর লোক লিখেছে, গেয়েছে ওই ঘটনা নিয়ে। অরিজিৎ সিং কে হ্যাঁ করেছো তো, লিখে দুর্দান্ত হিট হয়েছে, দারুণ গান লিখেছে তো। হ্যাঁ কি, তো এই যে প্রতিবাদ ব্যাপারটা যারা করতো তারা এখন করছে না, তারা করছে, তাদেরকে কি জিজ্ঞেস করো আপনি কেন করছেন না? আমি কি তাদের দায় নিয়ে বসে আছি? আমি অ্যাজ আ শিল্পী প্রতিবাদের, দেখো একটা কথা বলি, প্রতিবাদের না আমার কাছে পরিভাষাটা একটু অন্যরকম। আর আমি তো এখন গিয়ে তো যে তুমি যদি ওই ঘটনাটার কথাই বলো, আমি তো তাকে শাস্তি দিতে পারবো না। এই এতগুলো মানুষ যে চেঁচাচ্ছে, কেউ তো তাকে শাস্তি দিতে পারবে না। শাস্তি যার দেওয়ার সেই দেবে, ঠিক আছে? প্রতিবাদ আমরা কি করতে পারি, আমরা বড় জোর আমাদের কাজের মাধ্যমে, আমি জিনিসটাকে যে আমরা কন্ডেম করছি, এটা ঘেন্না করছি, এটা হওয়া উচিত নয়, এটা অমানবিক, এইটা আমরা জাহির করতে পারি, আর কিছুই করতে পারি না। এবং তাতে করেও বিশেষ কোনো লাভ হবে না।
কিছু হয়েছে? শোনো, ভেতরে আলো জ্বালতে হবে। মোমবাতি নিয়ে ওই পেছনে পেছনে ঘুরে ঘুরে আলো জ্বাললে হবে না তো। মোমবাতি মিছিল করছে ঠিক আছে, কজনের মধ্যে আলো আছে সেটা দেখো। আমি আজকে মোমবাতি মিছিল করছি, বাড়ি ফেরার সময় আমি যদি একটা মেয়েকে কুনজরে তাকালাম, তা আমার মিছিল করা কি হলো তাতে? বলো না আমাকে। আলো কই? এই জন্য তো রবীন্দ্রনাথ বলেছে আলোকের এই ভেতরে আলো কই? হাজার মোমবাতি পিকনিক হচ্ছিল তো এক জায়গা, তো বলছে একজন, মানে আমার কথা না, এক জায়গায় বলছে ভাই চলে আয় এখানে, প্রতিবাদ মিছিল আছে, হেভি মজা হবে। ঠিক আছে, যদিও আমাকে যেটা ডকুমেন্টেড নেই, বলাটা উচিত না, তাও বলছি, নাম না নিয়ে বলছি, আমার চেনা পরিচিত। আমি যেখানে শোনা যেন পিকনিক হচ্ছে, ফিস্ট হচ্ছে, খুব মজা হবে। তো এইটি তো সিনারিও। তুমি দেখো, তুমি যে কোনো সিচুয়েশনকে যখন অর্গানাইজড করবে, প্রবলেম হয়ে যাবে। এই অর্থে প্রবলেম হবে, ভিড় যখন বেড়ে যাবে, কিচ্ছু করার নেই, হেঁটে যাবে। আরে ভেতরে আলো জ্বালো, ভেতরে জ্ঞানের আলো জ্বালো। জানো আমরা সেক্স এডুকেশন কি জিনিস জানি না। সেক্স এডুকেশনই যে একমাত্র রাস্তা তাও না। মা বাবার সঙ্গে সন্তানের ইন্টারাকশন, সোসাইটিটা ছেলের সাথে একটা মেয়ের ইন্টারাকশন, এগুলো তো বেসিক ভুল হয়ে যাচ্ছে। তুমি আমি এখানে বসে আলোচনা করে কিছু করতে পারবো, তাই যেটা হবার সেটাই হচ্ছে। কি হবে? তুমি যদি বলো যে এখন কেউ যদি বলে না সেক্স এডুকেশন চালু করুন, সেক্স অ্যাওয়ারনেসটা কোথা থেকে আসবে? এডুকেশন তো সিলেবাসের পর সিলেবাস মুখস্থ করে রটে দেবে। তো কি ইয়েতে ওয়েস্টার্ন কান্ট্রিতে রেপ হয় না? হয়তো কোনো সেক্স এডুকেশন নেই, আছে তো, ব্যাড টাচ গুড টাচ শেখানো হয়, তবুও রেপ হয়। বুঝছো? ভেতরে জ্ঞানের আলো নেই তো, মোমবাতি নিয়ে রাস্তা দৌড়লে বেরিয়েছে, যারা বেরিয়েছে তাদেরকে ছোট করছে, তারা অবশ্যই, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই সদিচ্ছায় বেরিয়েছে, যন্ত্রণাটা ফিল করতে পেরেই। আজকে আমার বাড়ির কোনো মানুষের সঙ্গে যদি জিনিসটা হতো, সেই ব্যাপারটা, সেই বোধটা জাগ্রত হয়েছে বলেই আজকে এতগুলো মানুষ রাস্তায় নামতে পারে, ভালো কথা। কিন্তু আমার গোড়ায় গন্ডগোল তো, আমরা রেপ হলে প্রতিবাদ করছি, রেপ না হওয়ার জায়গাটা সমাজটাকে তো নিয়ে যাচ্ছি না। র্যান্ডাম একটা মেয়েদেরকে কিভাবে দেখি আমরা, কিভাবে দেখি? নিজেকে প্রশ্ন করে বুঝতে হবে, বুঝছো? আজকে যদি একটা ছেলে যদি শাড়ি পরে রাস্তায় বেরোয়, হ্যাঁ, তুমি শুনেই হাসছো, এই যে টিটকিরি দেবে, ছক্কা বলবে, এই বলবে, ওই বলবে, গালাগালি দেবে। একটা মেয়ে যদি রাস্তায় বাবার ড্রেস পরে বেরোয় করে গালাগালি দিচ্ছ না তো? কাকে গালাগালি দিচ্ছ তোমরা? নারীত্বকে। ঠিক আছে, ব্যাপার। বড় বড় লেকচার দিলাম আমি, ভাই কিছু তাহলে একটা গান দিয়ে করো, কিছু একটা ছোট, যদি তোমার মনে হয় এই মুহূর্তে এই জন্য এই গানটা দরকার। কোনো ব্যাপার নেই, আমার এখন কোনো গানই পাচ্ছে না। তুমি এতটাই কি এরকম ভাবে ভাবছো যে যে জিনিসগুলো আমরা দেখি? আমি কিছু ভাবছি না, আমি যেটা হচ্ছে সেটা দেখছি, তোমায় কনভে করছি, আমার কি ভাবনা। তোমার তো কোনো না কোনো জায়গাতে এটা তো তোমার লাগছে যে এইভাবে এটা উচিত ছিল না, এইভাবে যদি করা হতো তাহলে ভালো হতো। বই তো বললাম, আমি বলছি শোনো, একটা মানুষের ঔচিত্য বোধ থাকতে নেই, অনুচিত বোধ থাকতে নেই। সিচুয়েশন যেটা বলবে সেটাই করতে হবে। If the moment tells you to fight, you have to fight. Moment tells you to be quiet, you have to be quiet. মোমেন্টটাই সত্যি জীবনে। না কাল বলে কিছু ছিল, না কাল বলে কিছু হবে, আজই আছে শুধু, আর কিচ্ছু নেই, কোনো বাস্তবিক ভ্যালুই নেই। ইয়েস্টারডে আর টুমোরোর কোনো বাস্তবিক এক্সিস্টেন্স নেই, এক্সিস্টেন্সিয়াল কোনো ভ্যালু আছে নেই। তাহলে দিস মোমেন্ট, এই মোমেন্টটাই সব থেকে সত্যি, এটাই বাস্তব, আর কিছু বাস্তব, বুঝছো?
এই শ্যুটটা আমি নিয়েছিলাম বর্ণ অরণ্য বলে একটি ব্যান্ড আছে সার্থকীদার, ঠিক আছে? তো এই শ্যুটটা আমার এত ভালো লেগেছিল, ওটা নিয়ে আমি আমাদের ব্যান্ড ফেরির জন্য এই গানটা লিখেছিলাম। এটা তো রিলিজও আছে ইউটিউবে। এলো মেলো আঁকি বুকি মগজের ক্যানভাসে, তোমার স্মৃতির তুলি ছবি আঁকে ও ভাসে, তুমি 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 আর তোমার আমির ভালোবাসা, হাতে হাতে ঠোঁটে ঠোঁট বিকেলে ঘুড়ির ডানা, ভোকার টানাটাইয়ের ঘরে ফিরে যাওয়া মানা, এভাবেই কেটে যাক রাত দিন যাওয়া আসা। ও এ হাতের মুঠো ভরা তোমার আঙুল, আর দুজনে দুজন চেয়ে থাকা খোলা জানালার মাঝে কি দাঁড়ায় দেখি দুঃসাহসের সীমানা। ও দাঁড় ভাঙানো কার এখনো যাজোর আছে, পার হয়ে যাব ঠিকই এভাবেই প্রেম বাঁচে, নাবিক যাবেই ঠিক আকাশ নীলার ঠিকানা। তোমায় দিলাম এ মনের সাদা খাম, তুমি চিঠি লিখে দিও আকাশে, তারায় তারায় মন পাখি উড়ে যায়, কি যে ব্যথা একা একা থাকা সে। তোমায় দিলাম এ মনের সাদা খাম, তুমি চিঠি লিখে দিও আকাশে, তারায় তারায় মন পাখি উড়ে যায়, কি যে ব্যথা একা একা থাকা সে। থ্যাংক ইউ। তোমার নিজের গানে যতটা তুমি একটা এনার্জি আছে না, তুমি এর আগে যাদের যাদের গান গেয়েছো তাদের খুবই ভালো, কিন্তু নিজের গানের মধ্যে একটা অদ্ভুত জোর। হ্যাঁ, ওটা তো একটা থাকে, ওটা স্পেস থাকে, ফ্রি স্পেস থাকে নিজের গানে, মানে ভাঙবো যেভাবে। এই যে ভাঙার যে ব্যাপারটা নিয়ে যদি আমি আসি, অরিজিৎ সিং একটা নিজের ইন্টারভিউতে উনি বলছিলেন যে আমি নিজেকে তৈরি করেছি, যেমন হচ্ছে যে ওনার গলাটাকে উনি তৈরি করেছেন, এবং তিনি খালি গান না, তিনি কম্পোজও করতে পারেন, লেখক উনি একজন, তারপর এডিটিংও করতে পারেন, সবকিছু মোটামুটি একটা গানকে তৈরি করার জন্য যা যা লাগে। তো একটা আর্টিস্টদের কি এত কিছু জানা খুব দরকার মনে হয় তোমার? দরকারের তো কিছু নেই, দরকার হলে হয়তো আমার মনে হয় সেই বিষয়ে পারদর্শী হওয়া যায় না। শিল্প এমন একটা জিনিস, এটা ভেতর থেকে আসে। কেউ যদি দরকারে কিছু করে তাহলে সে ভেতর থেকে ব্যাপারটা আসবে না, সে সেই জায়গায় হয়তো ভালো হবে, কিন্তু ওই ব্যাপার অরিজিৎ সিং এর মতো লেভেলে যাবে না। কারণ আমার মনে হয় না যে আমি যদি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, ওটা মনে হয় না উনি দরকারের জন্য গানটা করেন। দরকার ব্যাপারটা আলাদা, অতগুলো জিনিস শিখেছেন, ভালো লেগেছে তাই শিখে, তাই তো করি আমরা যারা মিউজিক করি, তারা সাউন্ডের কাজটাও টুকটাক তাদের জানতে হয়। গান যদি সে লিখতে পারে তো খুবই ভালো, সুর করতে পারলে খুবই ভালো, সহায়ক। মিউজিক ওরিয়েন্টেড জিনিসপত্র সব তো জানা উচিত। এবার দরকার ফরকারে কি কোনো ব্যাপার নেই, কেউ না জানলেও হবে, কিন্তু অনেকে আজ গান লিখতে পারে না, অসাধারণ গাইবে। দরকারে কেউ কিছু করলে মুশকিল আছে। প্লেব্যাক সিঙ্গিং এবং এই যে তুমি যেমন কাজ করছো, ব্যান্ডের সাথেও আছো, তুমি গানও লিখছো করছো, এই দুটো জনারটা কি আলাদা অনেকটা? গানের ওইভাবে জনার হয় না, জনারটা তো সুরের হবে, যে তুমি কোন প্যাটার্নে, বা একটা গানের বলো সুর, নট স্পেসিফিকলি সুর, কথারও একটা ব্যাপার আছে। একটা রক গানের কথা, ভাষা, একটা তার ফিলোসফি, তার সুর, সেইভাবেই হবে। সেটা আবার একটা, যদি তুমি একটা এখন পপ গানের ক্ষেত্রে সেটা আলাদা হবে, একটা ব্যালাড শুনলে আলাদা হবে, একটা কান্ট্রি মিউজিক আলাদা হবে, এইভাবে হয়। ইটস নট অ্যাবাউট যে প্লেব্যাক সিঙ্গিং কি মানে কি, একটা গান, একটা বেসিক গান, সেটা যদি টিভিতে কোনো সিনেমায় যদি ইউজ করা হয় তাহলে সেটা প্লেব্যাক হয়ে গেল, এটাই তো গান। তো গানের জন্যের সাথে এইভাবে আলাদা করে কিছু রকম হয় না। তুমি যে এত জায়গায় স্টেজ পারফরমেন্স করেছো, তো সেই পারফরমেন্স করতে গিয়ে তোমার কোনো রকম প্রবলেম হয়েছে যেটা তুমি চাওনি যে এরকম, মানে মাঝে মাঝে তুমি দেখতে পাও ওই প্রবলেমগুলো? হ্যাঁ, প্রচুর প্রবলেম হয় না? মাইকের প্রবলেম, সাউন্ডের প্রবলেমটা হয় না, এখন আর হয় না। আগে যখন ছোট ছোট যখন অনুষ্ঠানগুলো করতাম, ঠিক আছে, তখন ওদের ওখানে ধরো লোকাল সাউন্ড দিয়েছে, তখন একটু সাউন্ডের প্রবলেমটা হতো। ওই জন্যই আমি অ্যাকচুয়াল সাউন্ড ইঞ্জিনিয়ারিংটা পড়াটা স্টার্ট করলাম তারপরে,
ঠিক আছে, সাউন্ড ছোটোর থেকে আমার একটা ন্যাক ছিল, রেকর্ডিং করার। ছোটোর থেকে মা বাবা কাজে বেরিয়ে গেলে পরে আমি ওই হচ্ছে গিয়ে এরকম হয়েছে বাথরুমের মধ্যে ঢুকে টেপ রেকর্ডার ছিল তখন, রেকর্ড করছি, ওই রিভার্বটা পাওয়া যাবে তাই। ঠিক আছে, তো এরকম করেছি ছোটবেলা থেকে আস্তে আস্তে। সাউন্ডের ব্যাপারটা ওটা তো এখন এই সমস্ত হয় না, এখন অন্য সমস্যা হয়। এই যে একটা ব্যান্ডের তো ধরো কলকাতার দিকে যেটা সিনারিটা আলাদা, কলকাতার দিকে একটা ব্যান্ড ধরো 1 ঘন্টা বাজালো, 1.5 ঘন্টা ইনাফ, ঠিক আছে, কি খুব জোরও 2 ঘন্টা বাজালো, তার বাইরে ভাবতে পারছি না। আমাদের ওখানে ওরকম না, আমাদের ওখানে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, এমনও হয় যে 3.5 ঘন্টাও আমি শো করেছি টানা। ঠিক আছে, আর থাকে না, তারপরে তখন বিরক্তি হয়ে যায়। ঠিক আছে, কিন্তু করে আবার অনেক অর্গানাইজেশনও আছে যেগুলো আছে, অনেক কিছু পেমেন্ট নিয়ে ঝামেলা হয় প্রত্যেকেই, তো আমাদের একার বলে না, প্রত্যেকের হয়, প্রত্যেকটা শিল্পীরই কম বেশি মোটামুটি হয়, খুব একদম অর্গানাইজ না হলে পরে সমস্যা হয়ে যায়, বুঝছো। আর আমি দেখেছি অনেক আর্টিস্টদের সাথে, যখন আমার ভাইও যখন গিটার বাজায়, তুমি জানো ভাইয়ের গিটারই ধরে আছো, এবং আমি ভাইয়ের সাথে কথা ও যাদের কাছে শেখে তারা বলে যে বেঙ্গলে এই ঝামেলাটা হয় টাকা পয়সা নিয়ে। যখন আমি আউট অফ দ্য বেঙ্গল যাচ্ছি, এটা তাদের এক্সপিরিয়েন্স, আমি আউট অফ বেঙ্গল আমি শো করতেই যাইনি কখনো। তুমি জানো এটা নিয়ে কোনো কথা বল? শো আমি বলতেই পারবো না, কোনো অভিজ্ঞতা নেই আমার, যা বাংলাকে নিয়ে, বাংলার মধ্যেই আছে। ইচ্ছা আছে বাংলাদেশে কি কোনো শো করা? হ্যাঁ, ডাকলে কেন যাবো না, কোনো বাংলাদেশ বলে কোনো কথা নেই, যে কোনো দেশে ডাকলেই যাবো গান শোনাতে। আর আমার কয়েকটা বন্ধু আছে, তারা মনে করে যে বারে গান গাওয়া বা কোনো বিয়ে বাড়িতে গান গাইছি, এটা খুব অসম্মানে লাগে। আমি গাই না। তুমি গাও না? অসম্মান ফসম্মান আমার ভালো লাগে না, আমার এনি কাইন্ড অফ গ্যাদারিং ভালো লাগে না। গ্যাদারিং যদি হয় তো ঠিক আছে, স্টেজের ওই পারে, ঠিক আছে। হ্যাঁ, না আমি তো বিয়ে বাড়িতে তো দেখেছি, তো বিয়ে বাড়িতে হয় না, নোংরামো হয় না, কেউ করতে চায় না। বিয়ে মদ ফদ খেয়ে গায়ের মধ্যে ঝাঁপি টাপি করবে, এই করবে, করে হমেশাই হয়। না না, আমি ওইটা বলি, ওই যে স্ট্রাগল লাইফটা একটা মানুষের থাকে, কেউ বাধ্য হয়েছে করছে, করে তো প্রচুর বারে গান গাইছে, বারে কি কেউ আর শখ করে যায়? এখন তো বার কালচারটা তো সেরকম, সব জায়গায় বার কালচার তো খুব সফিস্টিকেটেড বার কালচার নয়। কলকাতা অনেক বড় বড় ভালো ভালো বার আছে, সেগুলো তো শুধু একটা সিঙ্গিং বার, সেখানে গাইছে, কেউ কাউকে ডিস্টার্ব করছে না। পাব টাবে যেগুলো এখন পার্ক স্ট্রিটে আছে, আমি দেখেছি কয়েকটা, তো ঠিক আছে, সেখানে তো প্রচুর মিউজিশিয়ান আছে, তারা করে খাচ্ছে, সেখানে তারা নিয়মিত বাজায়, এই করে তো সংসার চলছে, করছে। বাধ্যতামূলক যদি তাদের ইচ্ছা বাধ্য হয় তো ম্যাক্সিমাম যায়। আমি তো দেখিনি এমন কাউকে যে শখ করে কেউ বারে গান বাজাতে যাচ্ছে বা গাইতে যাচ্ছে, বাধ্য হয়ে টাকা পয়সা প্রয়োজন যায়। থ্যাংক ইউ দাদা, আমরা একেবারেই শেষের দিকে আছি, এবং শেষ প্রশ্ন আমি তোমার কাছে করব, শিল্পীদের জীবনে কোনো রকম আক্ষেপ থাকা কি খুব দরকার? তোমার কি মনে হয়? শিল্পী যদি এখন যদি তুমি বলো শিল্পী বলে যদি আবার আলাদা করে দাগিয়ে দাও, ঠিক আছে, মানুষের থেকে আলাদা করে, তাহলে চাপ আছে। মানুষের জীবনে আক্ষেপ থাকার কোনো দরকার নেই, ঠিক আছে। মানুষের জীবনেই আক্ষেপের কোনো জায়গা নেই, কারণ আক্ষেপ করা বোকাম। তুমি সেই জিনিসটার জন্য আক্ষেপ করবে যে জিনিসটাকে তুমি চেঞ্জ করতে পারবে না, আক্ষেপ করে কি হবে? থ্যাংক ইউ দাদা, আজকে অনেক কিছু জানলাম, শিখলাম। ঠিক আছে, চলো, আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দাদা। আর আমি কোন দিকে ক্যামেরা, এইটা তো? হ্যাঁ, এটা ঠিক আছে। দর্শকদের উদ্দেশ্যে বলছি, কে পডকাস্টের সমস্ত কর্তৃপক্ষবৃন্দকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, এবং তাদের এই চ্যানেলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, এটাই মন থেকে কামনা করি। ফিডব্যাক নিলাম না, ডাইরেক্ট তুমি দিয়ে দিলে যখন, খুব ভালো। হ্যাঁ, দুর্দান্ত, খুব ভালো, খুব। আর আমাদের তরফ থেকে একটা ছোট্ট একটা গিফট। ও আচ্ছা, বাহ, এইটা তো বেশ হলো, দারুণ হলো, যথার্থ গীতা, বাহ, থ্যাংক ইউ সো মাচ। এটা যে তুমি আমাকে কি খুশি করে দিলে বলতে পারছি না, থ্যাংক ইউ সো মাচ ভাই। কিন্তু যদি লাস্ট রিকোয়েস্ট হয়, তোমার নিজের কোন একটা গান যেটা তোমার সব থেকে বেশি ভালো লাগে। ওই দেখো, তুমি পড়ে আছো খালি সব থেকের মধ্যে, ঠিক আছে, আমি সব থেকে, আরে আমরা তো ওরকমই বাধ্যবাধকতায় বড় হয়েছি না। ঠিক আছে। যদি গোনা যেত তারাবাতি, আমার ব্যথাও যেত গোনা। যদি গোনা যেত তারাবাতি, আমার ব্যথাও যেত গোনা। আজও হয়নি যে গান গাওয়া, হয়তো সে গানও যেত শোনা। তুমি থাকা না থাকার মাঝে বাঁচো, আমি ভুল করেছে ফেলি সব।
যদি আমায় ছেড়েই ভালো আছো, তবে থেকে যাই আমি নীরব দূর দিগন্তে। সন্ধ্যা নেমেছে বড় একা, তুমি নেই, তুমি নেই, এই বুঝিয়ে কপালে লেখা, এই বুঝিয়ে কপালে লেখা, এই বুঝিয়ে কপালে লেখা। নমস্কার, নমস্কার, নমস্কার।